পোকো X2 মডেলের ফোন। এই ফোনটি ডেড অবস্থায় রয়েছে এবং এই ফোনটি খোলা অবস্থাতেই আছে। ফোনটি অন্য একটি শপে দেখানো হয়েছিল। তো এরপরে ফোনটি আমার দোকানে আসে। তো এই ফোনটির কি সমস্যা এবং ঠিক করা যায় কিনা? যদি ঠিক নাও হয় কি কারণে ঠিক হবে না সেটাও আমরা দেখার চেষ্টা করব। তো ১ম এ ফোনের মাদারবোর্ডটা দেখব। ফোনটা আমি খুলতেছি এবং মাদারবোর্ডটা আপনাদেরকে দেখাবো। মাদারবোর্ডের পাওয়ার যে সেকশনটা, এই সেকশনটাতে মোটামুটি ভালো কাজ করা হইছে। এরপর হচ্ছে ডিসপ্লের যে কন্ডিশনটা সেটা মোটামুটি ভালো দেখলাম। কাস্টমারকে জিজ্ঞেস করার পর ডিসপ্লেতে কোনো ইস্যু নাই এরকমটাই বলেছিল। তো যেকোনো রেড ফোন আসলে ১ম এ একবার চার্জে লাগাইয়া দেখতে হয় যে আসলে কোনো ভোল্টেজ আসে কিনা বা চার্জ নাই কিনা। তো সেজন্য ১ম এ একবার আমি চার্জে লাগাইলাম। এরপর যা বুঝতে পারলাম সেটা হচ্ছে চার্জারের কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না। একেবারে ০ অ্যাম্পিয়ার। তার মানে ফোনে কোনো ভোল্টেজ নিচ্ছে না। এবং ফোনটা চালু করতে গেলেও কোনো ভোল্টেজ নাই, রিডিং নাই। পাওয়ার সাপ্লাই দিয়ে একবার চালু করার ট্রাই করেছিলাম। সেখানেও কোনো রিডিং নেই। রিডিং একবারে ০। এখানে শুধু পাওয়ার সেকশন আর হচ্ছে সিপিইউ সেকশন ২ টা সেকশনে ভালোভাবেই কাজ করা হইছে। অন্য কোনো সেকশনে তেমন কাজ করা হয়নি। যেকোনো রেড ফোন আসলে ১ম এ শর্ট চেক করাটা সবচাইতে বেশি জরুরি। সেজন্য ব্যাটারি কানেক্টরে কোনো শর্ট আছে কিনা সেটা একবার চেক করে নিচ্ছি। এরপরে হচ্ছে থার্মাল লাইন, আইডি লাইন, অন্যান্য যে লাইনগুলো থাকে SDA, SCL সেই লাইনগুলো আমাদের চেক করতে হবে। এরপর ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা সেগুলোও চেক করতে হয়। তো সেই চেকিং গুলো প্রাইমারি লেভেলের যে চেক গুলো থাকে সবগুলো আমি করে নিলাম এবং সবগুলোতে সবকিছু ঠিকঠাক পেলাম। তেমন কোনো সমস্যা নাই। সেজন্য এখন পাওয়ার সেকশনে আমি চলে যাব এবং সেখানে কোনো শর্ট আছে কিনা প্রত্যেকটা ক্যাপাসিটর আমাদের মেপে দেখতে হবে। কারণ সেকেন্ডারি লাইনে অনেক সময় শর্ট হলে সেটা কিন্তু আপনি প্রাইমারি লাইনে বুঝতে পারবেন না এবং সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়েও দেখাবে না কোনো শর্ট আছে কিনা। তো যেহেতু এখানে স্টিল গুলা খোলা হইছে, সেজন্য একবার আই থেরাপি দিয়ে দেখতে হবে যে আসলে কোথাও কোনো ড্যামেজ আছে কিনা অথবা কোনো লাইন কেটে গেছে এরকম আছে কিনা সেটা একবার চেক করতে হবে। তো স্টিলটা সুন্দরভাবেই তোলা হইছে। ২-১ জায়গায় হয়তো একটু ছিঁড়ে গেছে। সেজন্য কোনো সমস্যা নাই। কারণ আশেপাশে যে কম্পোনেন্ট গুলো থাকে সেগুলা অনেক সময় রেজিস্টার ডাউন মিসিং হলেও কিন্তু চালু হয় না। তবে সেগুলো একবার চেক করলাম এবং সেগুলো মনে হচ্ছে সবকিছু ঠিকঠাকই আছে। হয়তো অন্য কোনো প্রবলেমের কারণে ফোনটা কিন্তু রান করছে না। সেগুলো একবার দেখবো আমরা। তো সবকিছু জানতে হলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে দেখতে হবে এবং হচ্ছে অনেকে ভিডিও দেখার সময় ভিডিওতে লাইক করেন না। তো তারা চাইলে একটা লাইক করে দিবেন। তো এখন আমরা পাওয়ার সেকশনের যে ক্যাপাসিটর গুলো সেগুলো মাপতেছি এবং পাওয়ার সেকশনে পাওয়ার আইসি অনেকগুলো এলডিও ভোল্টেজ তৈরি করে যেগুলো আউটপুট হিসেবে ভোল্টেজ যায়। সেসব লাইন যদি শর্ট হয়, প্রাইমারি লেভেলে শর্ট নাও পেতে পারে। সেজন্য সেই লাইনগুলো মাপা সবচেয়ে বেশি জরুরি। তো আমি সবগুলো ক্যাপাসিটরই ভালোভাবে মাপতেছি। এখানে আরো একটি মজার বিষয় হচ্ছে এই ফোনটাতে কিন্তু ২ টা পাওয়ার আইসি আছে। একটা হচ্ছে প্রাইমারি পাওয়ার আইসি এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি পাওয়ার আইসি। একটা হচ্ছে চার্জিং আইসি প্লাস পাওয়ার আইসি ২ টা একসাথে থাকে। এখন যে আইসিটার আশেপাশে ক্যাপাসিটর মাপতেছি, এই আইসিটা হচ্ছে চার্জিং আইসি এবং হচ্ছে পাওয়ার আইসি একসাথে। এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি লেভেলের পাওয়ার আইসি। ওটা হচ্ছে আপনার লাইট আইসি প্লাস গ্রাফিক্স আইসি একসাথে থাকে। তো এই আইসির আশেপাশে আমি সবগুলো ক্যাপাসিটর মেপে নিচ্ছি। এখন পর্যন্ত কোনো ক্যাপাসিটর খারাপ পাই নাই। তো একটা ক্যাপাসিটর আমি শর্ট পেলাম। দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটর আমি বারবার টাচ করতেছি মাল্টিমিটারটা। এই ক্যাপাসিটরটা কিন্তু শর্ট রয়েছে। তবে আমি আপনাকে মাল্টিমিটারে দেখাতে পারছি না। বাট এই ক্যাপাসিটরটা শর্ট রয়েছে। সেজন্য আমি একটু বারবার চেক করতেছি যে আসলে এটা শর্ট রয়েছে কিনা। তো সবশেষে এটা শর্ট পেলাম এবং এটা হচ্ছে একটা 1.8 ভোল্টেজের লাইন। তো এই ক্যাপাসিটর থেকে অনেক জায়গায় কিন্তু ভোল্টেজ গেছে। সেটা হচ্ছে পাওয়ার আইসিতে গেছে, সিপিইউতে গেছে, ইএনসিতে গেছে। আরো অনেক সেকশনে গেছে। তো 1.8 ভোল্টেজের একটা লাইন শর্ট হলে তো সেই ফোনটা চালু হবে না সেটাই স্বাভাবিক। তো যেহেতু এই ফোনটা রিভলভ করা হইছে পাওয়ার আইসি, সিপিইউ, ইএনসি সবগুলো আইসি রিভলভ করা। সেজন্য আমি এই সপ্তাহে খুঁজে বের করার জন্য ১ম এ পাওয়ার আইসিটা উঠাবো। কারণ পাওয়ার আইসি যদি ঠিকভাবে রিভলভিং না হয় তাহলেও কিন্তু এই সপ্তাহ আসতে পারে। ঠিক আছে? তো আমি দেখতেই পাচ্ছেন পাওয়ার আইসিটা অলরেডি উঠাই ফেলছি এবং এখানে ওয়াশ করে দিলাম সুন্দরভাবে। এরপরে আমরা আবার চেক করব যে শর্টটা আছে কিনা। ২য় বার যখন ক্যাপাসিটরটা চেক করলাম একই অবস্থা ক্যাপাসিটরে কিন্তু শর্ট রয়ে গেছে। শর্ট যায় নাই। তার মানে পাওয়ার আইসিতে কোনো শর্ট হয় নাই। তো আমাদের আরো ২ টা আইসি রয়ে গেছে সিপিইউ এবং ইএমএমসি। যেহেতু এগুলা রিভলভ করা আইসি, সেজন্য আমি সরাসরি আইসি ২ টা একবারে উঠাই ফেলবো। উঠাইয়া সবকিছু ক্লিন করে এরপরে আবার দেখার চেষ্টা করব আমাদের শর্ট গেছে কিনা। এরপরেও যদি শর্ট না যায় তাহলে আমরা স্টেপ বাই স্টেপ অন্যান্য কাজগুলো করব। এখন কথা হচ্ছে আমি সরাসরি কেন এই আইসি গুলা তুলব না? এর কারণ হচ্ছে এই আইসি গুলা রিভলভ করা ছিল।
যদি রিভলভ করা না থাকতো কিংবা ইনটেক অবস্থায় থাকতো তাহলে কিন্তু আমি প্রথমে আইসিগুলো তুলতাম না, অন্যভাবে শর্টটা ফাইন্ড আউট করার ট্রাই করতাম। যেহেতু রিভলভ করা সেজন্য আমি এগুলো উঠাই ফেললাম। কারণ সিপিইউ যদি রিভলভ করতে গিয়ে শর্ট হয় তাহলে কিন্তু এই লাইনটা শর্ট আসতে পারে। তো আমাদের আইসি গুলো ওঠানো শেষ, এবার আমরা সুন্দরভাবে ক্লিন করে নিব চারোদিকে, যেন কোনো বল লেগে না থাকে, কারণ বল লেগে থাকলেও তো শর্ট আসবে তাই না। এবং এএমসি যেটা সেটা আমরা সুন্দরভাবে ক্লিন করে নিব। এরপর হচ্ছে আমরা আবার শর্টটা চেক করব যে আমাদের শর্ট গেছে কিনা। যদি আমাদের শর্টটা চলে যায় তাহলে আমরা পরবর্তী স্টেপে আগাবো। আর যদি শর্ট না যায় তাহলে আমাদের শর্টটা খুঁজে বের করতে হবে। যদি ফোনে কোনো ধরনের শর্ট থেকে থাকে তাহলে আপনি যতবারই আইসি রিভলভ করেন কিংবা আইসি চেঞ্জ করেন তাহলে কিন্তু ওই ফোনটা কখনো রানিং হবে না। সর্বপ্রথম কিন্তু ফোনের শর্টটা রিমুভ করতে হবে। তো আমি ২ টা সেকশন সুন্দরভাবে ক্লিন করে নিলাম। ক্লিন করার পর আমরা আবার আমাদের শর্টটা গেছে কিনা সেটা আবার মাল্টিমিটার দিয়ে চেক করব। যদি শর্টটা চলে যায় তাহলে বুঝতে হবে এখানে যে রিবোলিংটা করা হয়েছে সেই রিবোলিং এ অবশ্যই পারফেক্ট হয় নাই। হয়তো কোথাও কোনো বল লেগে শর্ট হয়েছিল যার কারণে শর্টটা রয়ে গেছে। তো এখন আমি যখন শর্টটা চেক করলাম এখন কিন্তু আমাদের আর শর্টটা নাই। তার মানে এটা সিপিইউ রিবোলিং থেকে কিন্তু শর্টটা আসছিল। তো এখন যদি আমরা সিপিইউ এবং হচ্ছে এএমসি সুন্দরভাবে রিভলভ করে লাগাইতে পারি তাহলে হয়তো আমরা কোনো একটা রেজাল্ট পাবো যে আসলে ফোনের কন্ডিশনটা কি। ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে সবগুলো আইসি সুন্দরভাবে আমরা রিবোলিং করে লাগাইতে হবে। এই আইসি গুলো অলরেডি একবার রিভলভ করা হয়েছে, যেহেতু অলরেডি একবার রিভলভ করা হয়েছে সেহেতু এই আইসি গুলো ক্লিন করতে খুব বেশি সময় লাগবে না, এবং যেই এই কাজগুলো করেছে অবশ্যই খুব সুন্দরভাবে এই কাজগুলো কিন্তু করেছে। যার কারণে আইসি গুলো একবারে ক্লিন আছে, একবারে পরিষ্কার আছে। তো জাস্ট হয়তো রিবোলিং এর সময় কোনো বল যদি একটা বল আরেকটার সাথে লেগে যায় অথবা বল নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু শর্ট চলে আসতে পারে। আমি প্রথমে ৩টা আইসি একবারে একসাথে ওয়াশ করে নিব ভালোভাবে। এরপর হচ্ছে আইসি গুলোকে রিভলভ করব। রিভলভ করে বলগুলো রিভলভ করে আইসি গুলো বসাইতে হবে, আমাদের ইনস্টল করতে হবে। সেই কাজটাই কিন্তু আমি করতেছি। তো এই কাজগুলো হচ্ছে একটু সময়ের ব্যাপার, একটু ধৈর্যের ব্যাপার। ধৈর্য নিয়ে কাজগুলো করতে হয়। আইসি লাগানোর পরেও যদি শর্ট চলে আসে তাহলে বুঝতে হবে অন্য কোনো লাইনে বা অন্য কোথাও প্রবলেম আছে। কারণ অনেক সময় এমনও হয় লাইন থেকে শর্ট হইলে আইসি খোলার পরেও কিন্তু শর্ট যায় না, শর্ট চলে আসে। তো সেই বিষয়টা আমাদের দেখতে হবে যে আসলে আইসি ঠিকভাবে লাগানোর পর আমাদের শর্ট আসে কিনা। তো সেজন্য প্রথমে আমাদের আইসি গুলোকে ইনস্টল করতে হবে। তো অনেকে সিপিইউ রিবুলিং এর কাজ করছেন বর্তমানে এবং খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলা করতে পারেন। আমাদের সিপিইউ পাওয়ার আইসি ২ টা আইসি কিন্তু পরিষ্কার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। এরপর আমরা ইউএমসি টা ক্লিন করে ৩টা আইসি একসাথে রিভলভ করব। যারা ভিডিওটি দেখতেছেন অনেকে ভিডিও দেখার মাঝখানে লাইক করতে ভুলে যান। অবশ্যই একটি লাইক করে দিবেন। এবং আমার শপের লোকেশন হচ্ছে কোনাপাড়া শপিং কমপ্লেক্স, কোনাপাড়া স্ট্যান্ডের। এটা হচ্ছে যাত্রাবাড়ি এরিয়াতে, যাত্রাবাড়ি ডেমরা এরিয়াতে। যারা যাত্রাবাড়ি, ডেমরা, কোনাপাড়া, বাসেরপুর এসব এরিয়াতে থাকেন, তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তারা যদি চান তাহলে আমার শপে আসতে পারবেন। পোকো X2, পোকো X3, পোকো X3 Pro, Redmi 9T, Redmi Note 9 এ ধরনের কিছু ফোন রয়েছে যেগুলো আসলে অনেক বেশি পরিমাণে সিপিইউ খারাপ হয়, সিপিইউ রিবুলিং করতে হয়। তো দেখা গেল একটি ফোন যদি হঠাৎ করে ডেড হয়ে যায়, বিশেষ করে পোকো X2, পোকো X3 এই সিরিজের, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই সিপিইউ থেকে ডেড হতে পারে। সেই সিপিইউ গুলো যদি সুন্দরভাবে ১ম এ অ্যাকশনস রিভল করা যায় তাহলে কিন্তু ফোনটা সুন্দরভাবে রান করে এবং দীর্ঘদিনভাবে ইউজ করা যায়। সেক্ষেত্রে আর কোনো সমস্যা হয় না। তবে বিষয়টা এমন নয় যে ডেড হলেই যে সিপিইউ থেকে প্রবলেম হবে এরকমও নয়। সেটা হচ্ছে একজন টেকনিশিয়ান যখন ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন, তখনই তিনি বুঝতে পারেন যে আসলে এটা কি সিপিইউ থেকে ডেড হইছে নাকি অন্য কোনো সমস্যার কারণে ডেড হইছে। সবসময় যে সিপিইউ থেকে হবে এমন কোনো কথা নয়। পাওয়ার আইসি বা অন্য সেকশন থেকেও কিন্তু ডেড হতে পারে। একটি ডেড ফোন যদি বুঝে শুনে সুন্দরভাবে রিপেয়ার করা যায় তাহলে সেই ডেড ফোনটা কিন্তু কাস্টমার আগের মতো ইউজ করতে পারে। যদি এমন হয় যে আসলে সমস্যা এক জায়গায় কিন্তু কাজ করা হয়েছে অন্য জায়গায়, তাহলে একটা মাদারবোর্ডে যত বেশি কাজ করা হবে তত বেশি কিন্তু মাদারবোর্ডটা ড্যামেজ হবে। এরপর দেখা যায় যে আর আগের মতন ফোনটা ইউজ করা যাচ্ছে না, বা ফোনটা ইউজ করার সময় বিভিন্ন প্রবলেম চলে আসে। যাই হোক, এই ফাঁকে আমার সবগুলো আইসি কিন্তু রিভলভ করা শেষ। আমাদের পাওয়ার আইসি, সিপিইউ, এমএমসি ৩টা আইসি কিন্তু রিভলভ করা শেষ। এখন হচ্ছে আমাদের ৩টা আইসি ইনস্টল করার পালা। প্রথমে আমি পাওয়ার আইসিটাকে এটা লাগাবো, ইনস্টল করব। এরপর হচ্ছে পর্যায়ক্রমে সিপিইউ এবং হচ্ছে এমএমসি মাদারবোর্ডে লাগাবো। পাওয়ার আইসি লাগানোর পরে মাদারবোর্ডে একটা সেন্স কাজ করে, যদি আমরা সেটা পাওয়ার সাপ্লাই দিয়ে একবার চেক করে যে আসলে পাওয়ার আইসিটা কাজ করতেছে কিনা, কিংবা অন্য যে কাজগুলো করার কথা পাওয়ার আইসিতে ভোল্টেজ ক্রিয়েট হওয়ার কথা, তৈরি হওয়ার কথা, সেগুলো হচ্ছে কিনা। তবে সেটা যদি সিপিইউ না থাকে ফোনের মধ্যে তাহলে পাওয়ার আইসি কাজ করবে না। কিছু, কিছু ফোনে সিপিইউ না থাকলেও পাওয়ার আইসি এক পর্যন্ত সেন্স দেখাতে পারে। তবে যদি সিপিইউ না থাকে
ম্যাক্সিমাম ফোনেই সেন্স দেখায় না, 0 থাকে। সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র সিপিইউ এবং পাওয়ার আইসি লাগাই এরপরে সেন্স চেক করতে হয় যে আসলে সবকিছু ঠিকঠাক কিনা। যদি কোনো শর্ট না থাকে এবং সেন্স কাজ করে তাহলে আশা করা যায় ইউএমসি লাগানোর পরে ফোনটা রান করবে। এখানে আরো অনেক কথা থাকে। যদি ইউএমসি ড্যামেজ হয়ে থাকে কিংবা ফাইল নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা হার্ডওয়্যার সবকিছু ঠিক থাকার পরেও রান করবে না। কারণ একটি ফোন রান হওয়ার জন্য ফ্লাশ ফাইল ঠিকঠাক থাকা সবচাইতে বেশি জরুরি। ফ্লাশ ফাইল খারাপ হলেও কিন্তু ফোনগুলো ডেড পর্যায়ে চলে যায় এবং সেক্ষেত্রে ফোন রান করে না। তার মানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ২ টাই অনেক বেশি ইম্পোর্টেন্ট। ২ টার একটাও যদি সমস্যা হয় তাহলে ফোন কিন্তু ডেড মোডে চলে যেতে পারে। এখন আমি সিপিইউ ইনস্টল করে নিচ্ছি মাদারবোর্ডে। সিপিইউ ইনস্টল করার পর এমএমসি বাকি থাকবে। সেটা মাদারবোর্ডে ইনস্টল করব। ইনস্টল করা হয়ে গেলে ফোনটা আমরা রান করার ট্রাই করব। চেষ্টা করব যে আসলে ফোনটা রানিং হয়েছে কিনা। যদি রানিং নাও হয় তাহলে কি জন্য রানিং হয় নাই সেগুলো আমাদের দেখতে হবে। তো আমাদের সবগুলো আইসি কিন্তু কমপ্লিট ভাবে লাগানো শেষ। এখন আমি মাদারবোর্ডটাকে টেস্ট করার জন্য নিচ্ছি। সবগুলো আইসি লাগানোর পর আমি অবশ্যই একবার শর্ট চেক করেছিলাম যে শর্ট আছে কিনা। তো আইসি লাগানোর পর আমরা কোনো শর্ট পাই নাই। যেহেতু শর্ট পাই নাই তাহলে আশা করা যায় ফোনটি রানিং হতে পারে। তো দেখা যাক ফোনটা রানিং হয় কিনা। আমি ব্যাটারি বা অন্যান্য কানেক্টর যেগুলো থাকে সেগুলো লাগিয়ে নিচ্ছি। এখন চার্জার কেবল লাগাইতে হবে আমাদের। চার্জার কেবল লাগায়ে চার্জ দিয়ে দেখতে হবে ফোনে কোনো চার্জ হয় কিনা। তো আমি চার্জার কেবল লাগালাম। লাগানোর পরে অনেকটাই হতাশ হলাম। কারণ ফোনটা আমাদের কিন্তু রান করে না। এখানে কোনো চার্জারের সিগন্যাল দেখাচ্ছে না কিংবা চার্জ উঠতেছে এরকম কিছুই দেখাচ্ছে না। মানে ডিসপ্লেতে সহজ কথায় আলোই আসে নাই। তার মানে আমাদের ফোনটি এখনো ডেড অবস্থায় আছে। তো পরবর্তীতে আমরা আরো একবার ফোনটিকে দেখব যে আসলে কি সমস্যা। আমাদের যেহেতু শর্ট নেই আমাদের ফোনটাতে রিডিং কত আসে সেগুলো আমাদের দেখতে হবে। তো আমি যখন চার্জিং কেবলটা লাগাইছিলাম সেখানে কোনো অ্যাম্পিয়ারই নেয় নাই। একেবারে 0 শর্টিং বা অন্য কিছুও দেখায় নাই। তার মানে এটা চার্জিং আইসির আশেপাশে কোনো প্রবলেম থাকতে পারে। এরপর আমি একবার পাওয়ার সাপ্লাই দিয়ে এটাকে রান করার চেষ্টা করি। সেখানে কোনো রিডিং নাই। মানে একেবারে 0 অবস্থা। যদি এমন হয় যে পাওয়ার আইসিতে কোনো প্রবলেম হয় বা খারাপ হয়, তাহলে একটা ফোনে পাওয়ার সাপ্লাই কিন্তু কোনো রিডিং নিবে না। তো আমি সেটা দেখলাম এবং যা বুঝতে পারলাম সেটা আমাদের পাওয়ার আইসির আশেপাশেই হয়তো খারাপ আছে অথবা এমন হতে পারে পাওয়ার আইসি নিজেই খারাপ হয়ে গেছে। যার কারণে কিন্তু এখানে 0 রিডিং আসতেছে। সেজন্য একবার হট টেস্টিং করতে হয়। তো সেটাই আমি এখন চেষ্টা করতেছি। তো আশেপাশে বাক কয়েল থাকে বা যে অন্যান্য কম্পোনেন্ট থাকে, ক্যাপাসিটর থাকে সেখানে কিন্তু অনেক ভোল্টেজ তৈরি হয়। বিপিএস ভোল্টেজ তৈরি হয়। সেই ভোল্টেজগুলো আমাদের মেপে দেখতে হবে যে আসলে কোনো ভোল্টেজ আছে কিনা। তো এখানে হট টেস্টিং করার পর যেটা পেলাম সেটা কোনো ধরনের ব্যাক সাপ্লাই কিন্তু ক্রিয়েট হচ্ছে না এবং অন্য ভোল্টেজগুলাও তৈরি হচ্ছে না। তো চারপাশে আরো একবার আমি সব টেস্ট করি এবং অন্য কোনো লাইন মিসিং হয়েছে কিনা সেগুলো টেস্ট করি, সেগুলো পাই নাই। সবশেষে এই আইসিটাকে চেঞ্জ করার সিদ্ধান্ত নিলাম। তো আমরা এই পাওয়ার আইসিটাকে এখন চেঞ্জ করে দিব। চেঞ্জ করে নতুন একটি পাওয়ার আইসি লাগাবো। লাগাইয়া দেখবো যে আসলে আমাদের ফোনটা রান করে কিনা। পাওয়ার আইসিটাকে আমি খুলে ফেলেছি। এটা কোয়ালকমের একটি পাওয়ার আইসি। কোয়ালকম ৭১৫০ মডেলের একটি পাওয়ার আইসি এবং এটা পাওয়ার আইসি প্লাস চার্জিং আইসি ২ টাই কিন্তু একসাথে। ২ টা কম্বো আইসি। ২ টা একসাথে কাজ করে। তো দেখা গেল চার্জিং আইসিও যদি খারাপ হয়ে থাকে তাহলেও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে অথবা পাওয়ার সেকশনটা খারাপ হইলেও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তো আমি অন্য একটি পাওয়ার আইসি এখানে ইনস্টল করব। ইনস্টল করে এরপরে ফোনটাকে রান করার ট্রাই করব যে আমাদের ফোনটা রান হয় কিনা। ১ম এ আমি এখানে ভালোভাবে ওয়াশ করে দিচ্ছি যেন সবগুলো বল সমান থাকে, সবগুলো লাইন সমান থাকে। যত সুন্দরভাবে এখানে আপনি ক্লিন করবেন ততই আইসিটা কিন্তু একসাথে সুন্দরভাবে বসবে এবং ভালোভাবে বসবে। এখানে অন্য একটি আইসি আমি ইনস্টল করলাম। এরপর আমরা ফোনটাকে আরো একবার ফিটিংস করে ফোনটাকে অন করার চেষ্টা করব। দেখা যাক আমাদের ফোনটা চালু হয় কিনা। একটি ফোন অনেক জায়গা থেকে কিন্তু সমস্যা আসতে পারে। মাদারবোর্ডটিকে আমি কানেক্ট করে নিলাম। এবার ব্যাটারি এবং ডিসপ্লে লাইনগুলো আমাদের ঠিকভাবে কানেক্ট করতে হবে। ফোনটিকে এখন চেক করার পালা যে আসলে আমাদের ফোনটি রান করে কিনা সেটা দেখার বিষয়। এখন আমি চার্জিং কেবলটা ফোনের মধ্যে লাগাবো। এরপর দেখব যে আসলে কোনো চার্জ হয় কিনা। সেই কাজটি কিন্তু এখন আমি করছি। আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো ফোনটিতে যখন আমি চার্জার লাগাই, দুঃখের বিষয় এখানে সিস্টেম হ্যাজ বিন ডেস্ট্রয়েড নামের একটা মেসেজ চলে আসে। ফোনটি কিন্তু এরপরও রান হয় নাই। তো এটা একটা সফটওয়্যার জনিত সমস্যা। ফোনে যদি ইউএমসি পার্টিশন নষ্ট হয়ে যায় এবং সফটওয়্যারে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা আসে। বর্তমানে আমাদের এই ফোনের হার্ডওয়্যার সবকিছু ওকে আছে। তবে ইউএমএসিতে হয়তো কোনো প্রবলেম আছে। সেটা আমাদের পরবর্তীতে টেস্ট করে দেখতে হবে। যদি এমন হয় যে ইউএমসি ফাইল নষ্ট হয়ে থাকে কিংবা পার্টিশন খারাপ হয়ে থাকে, যদি ইউএমসির হেলথ ভালো হয়ে থাকে তাহলে এই ফোনটি রিপেয়ার হতেও পারে। আর যদি হেলথ খারাপ হয়ে যায় একেবারে তাহলে নাও হতে পারে।